আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ ইবনুল তাকি। আজকে আমরা আলোচনা করবো হিসাব বিজ্ঞানের একটা অ্যাডমিশন টপিক নিয়ে। টপিকটার নাম হলো অনুপাত বিশ্লেষণ। আমরা অনুপাত বিশ্লেষণের আজকে প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো তারল্য অনুপাত। তো আমরা সকলেই জানি তারল্য অনুপাত। আমরা তারল্য অনুপাত তারল্য অনুপাত এর ইংরেজিটা হলো লিকুইডিটি রেশিও। রেশিও মানে অনুপাত, আর লিকুইডিটি মানে তারল্য। তো লিকুইডিটি রেশিও মানে হলো তারল্য অনুপাত। তো তারল্য অনুপাত অনেকগুলো না, সরি, তারল্য অনুপাত তিনটা অনুপাত আছে। তারল্য অনুপাতের মধ্যে চলতি অনুপাত, দুই হলো তড়িৎ অনুপাত বা অগ্নি পরীক্ষার অনুপাত আমরা যেটাকে বলি, আর 3 নাম্বারটা হলো চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত। তো আমরা লিখে লিখে একটু বোঝার চেষ্টা করি। 1 নম্বরে আছে চলতি অনুপাত। চলতি অনুপাত চলতি অনুপাত চলতি অনুপাত সমান সমান কি? আমরা মনে রাখবো তারল্য অনুপাতের ক্ষেত্রে শুধুমাত্র চলতি নিয়ে কাজ হবে। চলতি সম্পদ চলতি দায়, এরকম শুধু চলতি নিয়ে কাজ হবে। কোনো প্রকার অন্য দীর্ঘমেয়াদী ব্যয়, স্থায়ী দায় এরকম কিছু আসবে না, শুধুমাত্র চলতি নিয়ে কাজ হবে। যেরকম চলতি নিচে থাকবে চলতি দায়, আর উপরে থাকবে চলতি সম্পদ। এই তো চলতি সম্পদ, এটা হলো চলতি অনুপাত। চলতি অনুপাত সমান সমান কি? চলতি অনুপাত সমান সমান হলো চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়, শুধুমাত্র চলতি। এটা 1 নম্বর গেল। 2 নম্বর যেটা আছে, 2 নম্বর হলো তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের অনেকগুলো নাম আছে, আমি একটু মুখে বলছি। তড়িৎ অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, অগ্নি পরীক্ষার অনুপাত বা দ্রুততার অনুপাত, এগুলো কিন্তু খুবই বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে আসতে পারে। তার বেশি আসে তড়িৎ অনুপাত, তবে অনেক সময় এগুলো নামও আসে। অগ্নি পরীক্ষার অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত বা দ্রুততার অনুপাত। এটার সূত্র, এটার কি হবে? এটার ইয়েটা হবে, নিচে সবগুলোর ক্ষেত্রে চলতি দায় থাকবে। চলতি দায়, আর উপরে হবে, উপরে তড়িৎ অনুপাতের ক্ষেত্রে এটা ডিফারেন্স যে অন্যগুলো অনুপাতের ক্ষেত্রে চলতি, বা তড়িৎ অনুপাতের ক্ষেত্রে নিচে থাকবে চলতি দায়, কিন্তু উপরে থাকবে হলো তড়িৎ সম্পদ। তো ক্লিয়ার? তাহলে তড়িৎ অনুপাত সমান কি? তড়িৎ অনুপাত সমান হলো তড়িৎ সম্পদ ডিভাইডেড চলতি দায়। তড়িৎ সম্পদ ডিভাইডেড চলতি দায়। তো তড়িৎ সম্পদ আমরা কিভাবে পাবো? তড়িৎ সম্পদের ব্যয় করার একটা সূত্র আছে, এটা আমরা একটু পরে দেখবো। 3 নম্বর আরেকটা আছে, এটা হলো কার্যকারী উত্তর অনুপাত বা চলতি মূলধন অনুপাত। কার্যকারিতা অনুপাত বা চলতি মূলধন অনুপাত, যেটার আরেক নাম। তো এটার সূত্রটা কি? চলতি কার্যকারিতার অনুপাত সমান হলো নিচে সেম ভাবে চলতি দায়, আর উপরে হবে কার্যকারী মূলধন বা চলতি মূলধন। এইগুলো অনুপাত। তাহলে 1 হলো চলতি অনুপাত। চলতি অনুপাত সমান হলো চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। তড়িৎ অনুপাত সমান হলো তড়িৎ সম্পদ ডিভাইডেড চলতি দায়। আর কার্যকারিতার অনুপাত সমান হলো কার্যকারী মূলধন ডিভাইডেড চলতি দায়। তো এখানে বাইর করার দুটো ব্যাপার আছে। তড়িৎ সম্পদ সমান কি, এটা একটা বাইর করার ব্যাপার, আর একটা কার্যকারী মূলধন বাইর করার ব্যাপার। তো এই দুটো আমরা এখন বাইর করে দেখবো। এটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, বোঝার জায়গা সব। এখন আমরা তড়িৎ সম্পদ বাইর করার সূত্রটা আমরা একবার, তড়িৎ সম্পদ কিভাবে আমরা পাবো। তো তড়িৎ সম্পদ চলুন দেখি। তড়িৎ সম্পদ, তড়িৎ সম্পদ ইকুয়াল টু কি? তড়িৎ সম্পদ ইকুয়াল টু, আমি সূত্রটাকে প্রথমে বলে নিই। তড়িৎ সম্পদ সমান কি? তড়িৎ সম্পদ, চলতি সম্পদ থেকে আমরা যদি সমাপনী মজুদ এবং অগ্রিম ব্যয় যদি বাদ দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো তড়িৎ সম্পদ। তাহলে কি, চলতি সম্পদ, যতগুলো চলতি সম্পদ আছে সেখানে মধ্যে থেকে যদি আমরা সমাপনী মজুদ এবং অগ্রিম ব্যয়, সমাপনী মজুদ অগ্রিম ব্যয় এই দুটো চলতি সম্পদ, কিন্তু চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ আর অগ্রিম ব্যয় দুইটা বাদ দিলে কেবল আমরা তড়িৎ সম্পদ পেতে পারি। তো চলতি সম্পদ, আমরা চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ
মাইনাস অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় কি কি আছে, যেমন অগ্রিম ভাড়া প্রাপ্তি, অগ্রিম ভাড়া প্রাপ্তি নয়, তো অগ্রিম আয় হয়ে গেল, অগ্রিম ভাড়া প্রদান, এটা একটা অগ্রিম ব্যয়ের মধ্যে ধরা যায়। অগ্রিম আরো বিভিন্ন ধরনের ব্যয় আছে, তো এগুলো হলো অগ্রিম ব্যয়। তো অগ্রিম ব্যয় কি আমরা জানি, অগ্রিম ব্যয় হলো চলতি সম্পদ, কিন্তু যখন তড়িৎ সম্পদ নির্ণয় করবো তখন চলতি সম্পদ থেকে আমরা অগ্রিম ব্যয় এবং সহকর্মী মজুত পণ্য এই দুটো চলতি সম্পদকে আমরা বাদ দিতে হবে, তাহলে আমরা তড়িৎ সম্পদ পেতে পারি। তবে আরেকটা ব্যাপার আছে, তড়িৎ সম্পদ আমরা যখন চলতি সম্পদ না বের করে আমরা একটা কাজ করতে পারি, তড়িৎ সম্পদ বের করার ক্ষেত্রে সহকর্মী মজুত এবং অগ্রিম ব্যয় যদি প্রশ্ন থাকে, ওই ক্ষেত্রে ওই দুটো বাদ দিয়ে বাকি যেগুলো চলতি সম্পদ আছে সেগুলো যোগ করে আমরা তড়িৎ সম্পদ নির্ণয় করতে পারি। ওই ক্ষেত্রে আর আলাদা করে বাদ দেওয়ার দরকার হবে না। তবে যদি আমরা প্রথমে চলতি সম্পদ বাহির করে নিই, ওই ক্ষেত্রে সহকর্মী মজুত এবং অগ্রিম ব্যয় এই দুটো চলতি সম্পদ থেকে বাদ দিয়ে তড়িৎ সম্পদ নির্ণয় করতে হবে। এরপর আমরা শিখবো কার্যকারিতার অনুপাত বা কার্যকারী মূলধন অনুপাত। কার্যকারী মূলধন অনুপাত আমরা পেয়েছি, কার্যকারী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাত সমান কি, চলতি মূলধন বা কার্যকারী মূলধন ডিভাইডেড চলতি দায়। তো কিভাবে আমরা কার্যকারী মূলধন বা চলতি মূলধন পেতে পারি সেটা আমরা দেখি। কার্যকারিতার মূলধন, কার্যকারী মূলধন বা এটার আরেকটা নাম হয় চলতি মূলধন। কার্যকারী মূলধন বা চলতি মূলধন, কার্যকারী মূলধন বা চলতি মূলধন, কার্যকারী মূলধন বা চলতি মূলধন। তো কার্যকারী মূলধন বা চলতি মূলধন সমান কি, কার্যকারী মূলধন বা চলতি মূলধন সমান কি, কার্যকারী মূলধন বা চলতি মূলধন এই সমান কি, চলতি সম্পদ থেকে চলতি দায় আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা এটার মান পেয়ে যাবো, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি মূলধন, চলতি সম্পদ, চলতি সম্পদ থেকে আমরা যদি চলতি দায় বাদ দিই, চলতি সম্পদ থেকে চলতি দায়, শুধু চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে যেটা আমরা পাবো সেটা হলো কার্যকরী মূলধন বা চলতি মূলধন। তো তারল্য অনুপাত নিয়ে আরো কিছু কথা আছে, যেরকম কোনো প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী, চলতি বা ক্ষণস্থায়ী দায় পরিশোধের মানে পরিমাপ করা হয়, এটা হলো তারল্য অনুপাত দিয়ে। তারল্য অনুপাত শুধুমাত্র চলতি ক্ষেত্রে ব্যবহৃত, কোনো দীর্ঘমেয়াদী বা কোনো স্থায়ী ক্ষেত্রে তারল্য অনুপাত ব্যবহৃত হয় না, শুধুমাত্র চলতি নিয়ে তারল্য অনুপাত ব্যবহৃত হয়। কোনো প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী বা চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করা হয়, এই তারল্য অনুপাত দিয়ে। কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী বা চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করা হয় তারল্য অনুপাত দিয়ে। তাহলে আমরা আরেকবার করি, কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী বা চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করা হয় তারল্য অনুপাত দিয়ে। তারল্য অনুপাতে এই জন্য বলা হয়, তারল্য অনুপাতে কোনো সময় চলতি ব্যতীত অন্য কোনো কিছু আসবে না, যেরকম স্থায়ী সম্পদ বা স্থায়ী কোনো কিছু, স্থায়ী মূলধন এরকম কোনো কিছু আসবে না, শুধুমাত্র চলতি সম্পদ এবং চলতি দায়, এবারে কার্যকরী মূলধন এবং তড়িৎ সম্পদ আছে। তো এই চলতি ব্যতীত অন্য কোনো কিছু আসবে না, শুধুমাত্র চলতি, এখানে চলতি ব্যতীত অন্য কোনো কিছু আসবে না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তারল্য অনুপাত কিভাবে আমরা নির্ণয় করতে পারবি। তারল্য অনুপাতের মধ্যে যেগুলো আছে এবং পরীক্ষার জন্য মাস্ট ইম্পর্টেন্ট এই তারল্য অনুপাতগুলো, কারণ এখান থেকে প্রতি বছর ভার্সিটি সহ প্রতিটা পরীক্ষাতে প্রশ্ন আসে, এজন্য এখান থেকে এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ। যেরকম এখান থেকে একটা এমসিকিউ আমরা যেরকম শিখতে পারি, যেরকম কোনো প্রতিষ্ঠানের মনে করি দীর্ঘমেয়াদী দেয় 30,000 টাকা, দীর্ঘমেয়াদী দেয় 30,000 টাকা, চলতি সম্পদ 27,000 টাকা, চলতি অনুপাত দেওয়া আছে 3:1। এখন মোট দেয় কত, তাহলে চলতি অনুপাত আমরা কি জানি, আমরা জানি চলতি অনুপাত সমান কি, আমরা জানি চলতি অনুপাত সমান হলো চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। তাহলে প্রথমে যে অনুপাতে যে 3:1, তাহলে প্রথমটা কি, প্রথমে হলো এটা হলো চলতি সম্পদ,
এটা হলো চলতি সম্পদ, এবং পরে যেটা দেওয়া আছে এই যে এটা, তাহলে চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। প্রথমে যেটা থাকবে এটা হলো চলতি সম্পদ এবং পরেরটা যেটা এটা হলো চলতি দায়। তাহলে 1 অনুপাত এটা হলো কি, এটা হলো চলতি দায়। তাহলে পরেরটা হলো এটা হলো চলতি সম্পদ এবং পরেরটা হলো চলতি দায়। তাহলে এখন আমরা চলতি সম্পদ, এখানে আমরা দেখি চলতি সম্পদের টাকা দেওয়া আছে, চলতি সম্পদ ইকুয়াল টু 27,000, আবার চলতি সম্পদের মান পেলাম আমরা 3। তাহলে আমরা বলতে পারি না 3 ইকুয়াল টু 27,000, কারণ চলতি সম্পদ এখানেও মান 3, আবার চলতি সম্পদের মান দেওয়া আছে 27,000। তাহলে বলা যায় 3 ইকুয়াল টু 27,000। তাহলে 3 ইকুয়াল টু কি, 3 ইকুয়াল টু বলা যায় 27,000। তাহলে এই 3 মানে 27,000। তাহলে এখান থেকে আমরা কত একের মান বের করতে পারি, একের মান বের করতে হলে কি করা লাগবে, একের মান বের করতে হলে এই 27,000 কে আমরা 3 দ্বারা ভাগ করব। 27,000 কে যদি 3 দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা একের মান পাবো। আচ্ছা, একের মান পেয়ে গেলাম। আমাদের এখানে কিসের মান, আমাদেরকে দীর্ঘমেয়াদী দায় দেওয়া আছে। আমাকে বলেছে মোট দায় কত, মোট দায় সূত্র চলতি দায়, মোট দায় ইকুয়াল টু কি, দীর্ঘমেয়াদী দায় যোগ চলতি দায়। তাহলে দুটো যোগ করলে আমরা মোট দায় পাবো। তাহলে আমাদেরকে এখন চলতি দায়ের পরিমাণটা বের করতে হবে। চলতি দায়ের মান দেওয়া আছে 1, কিন্তু চলতি দায়ের টাকার পরিমাণ দেওয়া নেই। চলতি দায়ের টাকাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একের মান বের করব, একের মান বের হবে। আর চলতি দায়ের অনুপাতটা কত, চলতি দায়ের অনুপাত হলো 1। তাহলে এই 1 দ্বারা আমরা গুণ করে দেব। এখানে যদি চলতি দায়ের অনুপাত থাকতো 2, তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ দিতাম। চলতি দায়ের অনুপাত যদি 5 থাকতো তাহলে আমরা এখানে 5 দ্বারা গুণ দিতাম। তবে একটা কথা, যে চলতি অনুপাত যখন চলতি সম্পদ ডিভাইডেড চায়, কোনো প্রতিষ্ঠানের সবসময় চলতি সম্পদ চলতি দায়িত্ব বেশি থাকবে না। আসলে প্রতিষ্ঠানের রেশিও বা প্রতিষ্ঠানের ইয়েটা ঠিক থাকবে না, প্রতিষ্ঠানের সম্পদের অনুপাতটা ঠিক থাকবে না। তাহলে এখান থেকে যদি আমরা নির্ণয় করি তাহলে 3 নং 27, 9 পাবো আমরা। আর 9, তাহলে 9,000 গুণ 1, লুকি 9,000 গুণ 1 দিলে 9,000। এটা খুবই ছোট হিসাব, বড় কিছু নয়। এই তো এই হলো 9,000 টাকা। 9,000 টাকা এটা কিসের মান, আমরা চলতি দায়ের মান পেলাম হলো 9,000 টাকা। চলতি দায় ইকুয়াল টু কত, চলতি দায় ইকুয়াল টু হলো 9,000 টাকা। চলতি দায়ের মান আমরা 9,000 টাকা পাইছি। এবার আমরা মোট দায় নির্ণয় করব। তাহলে মোট দায় ইকুয়াল টু কত, মোট দায় ইকুয়াল টু কত, মোট দায় ইকুয়াল টু কত, মোট দায় সমান কি হবে, মোট দায় আমরা জানি দীর্ঘমেয়াদী দায় যোগ চলতি দায়। তো দীর্ঘমেয়াদী দায় আমরা আগেই ছিল, প্রশ্ন দেওয়া ছিল দীর্ঘমেয়াদী দায়ের মান। দীর্ঘমেয়াদী দায় হলো 30,000, দীর্ঘমেয়াদী দায় হলো 30,000। চলতি দায়ের মান আমরা বের করলাম 9,000। 9,000 আমরা বসাই দিই, দীর্ঘমেয়াদী দায় যোগ চলতি দায়। তাহলে এটার মান কত হবে, তাহলে 30,000 যোগ 9,000, 30 আমরা গুনতে পারি, বা 30,000 যোগ 9,000 39,000। খুবই ছোট যোগ, 39,000 টাকা। এই তো, তাহলে মোট দায়ের পরিমাণ আমরা কত পেলাম, মোট দায়ের পরিমাণ আমরা পেলাম 39,000 টাকা। তো এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। তো এরকম ভাবে এই অধ্যায় থেকে এই তারল অনুপাত থেকে সাধারণত এই অনুপাতগুলোই বেশি আছে, এই টাইপের অঙ্কগুলো বেশি আছে, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে এগুলো প্রতি বছর পরীক্ষাতে আসে, কম বেশি কোনো না কোনো পরীক্ষাতে এগুলো আসে। তো আজকের মতন ক্লাস আমরা এখানে শেষ করছি। আরো এরকম বিভিন্ন ধরনের ভিডিওগুলো আস্তে আস্তে আপনারা পেতে থাকবেন, এবং আমাদের চ্যানেলে আরো নতুন নতুন প্রশ্ন সলভ করা হবে, এবং আরো নতুন নতুন অঙ্কগুলো টপিক বোঝানো হবে, এবং প্রশ্ন এর সাথে সাথে অ্যাডমিশন অনেকগুলো প্রশ্ন এমসিকিউ সলভ করা হবে। এখানে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।